হ্যালো বন্ধুরা, আমার নাম মনীষা। জীবনের এক চরম দুঃসময়ে দাঁড়িয়ে আজ আমি আপনাদের কাছে আমার জীবনের এমন একটি রোমহর্ষক ও রহস্যময় অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে আপনারা শিউরে উঠবেন। বিয়ের মাত্র 2 মাস পরেই শ্বশুরবাড়ির অকথ্য মানসিক অত্যাচার আর ষড়যন্ত্রের শিকার হয়ে আমাকে রাতের অন্ধকারে এক কাপড়ে সেই বাড়ি থেকে পালিয়ে আসতে হয়েছিল। আমার নিজের বলতে তখন আর কেউ ছিল না, বাবা মা অনেক আগেই মারা গেছেন। তাই বাধ্য হয়েই আমি এসে উঠেছিলাম আমার অবিবাহিত মামা বিমলের বাড়িতে। মামা শহরের এক প্রান্তে একটি পুরনো, বিশাল এবং স্যাঁতসেঁতে বাড়িতে একাই থাকতেন। মামার বাড়িতে আসার পর প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। মামা আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, কিছু ভাবিস না মনীষা, আমি তো আছি। তোর কোনো কষ্ট আমি হতে দেব না। তার কথায় আমি ভরসা পেয়েছিলাম। খাওয়া পড়ার কোনো অভাব তিনি রাখেননি। কিন্তু দিনের আলো ফুরিয়ে রাত নামলেই এই বিশাল বাড়িটার পরিবেশ কেমন যেন থমথমে হয়ে উঠত। মামা সারাদিন অফিসে থাকতেন, আর আমি একা এই বাড়িতে কেমন যেন একটা দমবন্ধ করা অনুভূতি পেতাম। কিছুদিন যাওয়ার পরেই আমি মামার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করি। তিনি আমার প্রতি অতিরিক্ত যত্নশীল হতে শুরু করেন, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মনে হচ্ছিল। তিনি আমার জন্য দামি দামি সব উপহার, শাড়ি আর গয়না নিয়ে আসতেন। অবিবাহিত একজন পুরুষ মানুষ কেন তার সদ্য বিবাহ বিচ্ছিন্না ভাগ্নির জন্য এত সেজেগুজে থাকার জিনিস আনবেন, তা আমার মাথায় ঢুকত না। তার চোখের দৃষ্টিতে আমি এমন কিছু খুঁজতাম, যা আমাকে ভেতর থেকে অস্বস্তিতে ফেলে দিত। আমি লক্ষ্য করলাম, মামা আমাকে বাড়ির বাইরে বের হতে দিতে একদমই রাজি নন। পাড়ার কেউ আমার সাথে কথা বলতে এলে তিনি প্রচণ্ড রেগে যেতেন। একদিন বিকেলে আমি একটু ছাদের দিকে যাচ্ছিলাম, হঠাৎ মামা এসে আমার পথ আটকে দাঁড়ালেন। তার চোখমুখ শক্ত, গলায় অস্বাভাবিক একটা স্বর। তিনি বললেন, তোর বাইরে যাওয়ার কোনো দরকার নেই, যা দরকার আমি এনে দেব। তার এই অযৌক্তিক শাসন আমার মনে এক গভীর সন্দেহের বীজ বপন করল। বাড়িটার দোতলার শেষ মাথায় একটা ঘর ছিল, যেটায় সব সময় একটা ভারী তালা ঝোলানো থাকত। মামা আমাকে কড়াভাবে নিষেধ করে দিয়েছিলেন যেন আমি ভুলেও ওই ঘরের দিকে না যাই। কিন্তু মানুষের মন তো যা বারণ করা হয় সেদিকেই বেশি ঝোঁকে। একদিন রাতে আমি পানি খাওয়ার অজুহাতে ঘর থেকে বের হয়ে দেখি, মামা ওই তালাবন্ধ ঘরের সামনে দাঁড়িয়ে ফিসফিস করে কার সাথে যেন কথা বলছেন। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। পরদিন সকালে মামা যখন বাথরুমে, আমি তার ঘরের ড্রয়ারটা একটু খুলে দেখার চেষ্টা করলাম। সেখানে আমি কিছু পুরনো দলিল আর একটা অদ্ভুত ডায়েরি পেলাম, যেখানে আমার নাম লাল কালি দিয়ে গোল করে দাগানো। তার নিচে কিছু সাংকেতিক চিহ্ন লেখা, যা আমি কিছুতেই বুঝতে পারলাম না। আমার সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। মামা কি তবে আমার সম্পত্তির লোভে আমাকে এখানে আটকে রেখেছেন? নাকি তার মনে অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য লুকিয়ে আছে? আমার মনের মধ্যে চলতে থাকা এই সন্দেহগুলো আমাকে কুরে কুরে খেতে লাগল। আমি বুঝতে পারছিলাম না যে মামাকে আমি ছোটবেলা থেকে আমার অভিভাবক ভেবে এসেছি, তিনি হঠাৎ করে এমন অচেনা কেন হয়ে গেলেন। রাতে আমার ঘুম আসত না। মনে হতো অন্ধকারে কেউ যেন আমার ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর সেই মানুষটা যে স্বয়ং আমার মামা, এই চিন্তাটা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি পালানোর কথা ভাবতে শুরু করলাম। কিন্তু কোথায় যাব? আমার তো আর কোনো আশ্রয় নেই। তাছাড়া মামা যেভাবে আমাকে চোখে চোখে রাখেন, তাতে এই বাড়ি থেকে বের হওয়া প্রায় অসম্ভব। আমি বুঝতে পারলাম, আমাকে খুব সাবধানে পা ফেলতে হবে। মামার আসল উদ্দেশ্যটা আমাকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে, তা না হলে হয়তো এই বাড়িতেই আমার জীবন শেষ হয়ে যাবে। এরই মধ্যে একদিন পাড়ারই একটি ছেলে পার্থর সাথে আমার আলাপ হয়। মামা তখন অফিসে ছিলেন, আর আমি বাড়ির পেছনের বাগানে একটু হাঁটছিলাম। পার্থ দেওয়ালের উপার থেকে আমাকে ডেকে কথা বলে। সে নিজেকে একজন সমাজকর্মী হিসেবে পরিচয় দেয় এবং জানায় যে সে অনেক দিন ধরেই মামার এই রহস্যময় বাড়িটার দিকে নজর রাখছে। পার্থর মিষ্টি কথা আর সহানুভূতিশীল আচরণে আমি খুব সহজেই তাকে বিশ্বাস করে ফেলি। আমার মনে হলো, এই অন্ধকূপে অন্তত একজন আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। পার্থ আমাকে সতর্ক করে দেয়। সে বলে, তোমার মামা বিমল বাবুকে যতটা ভালো মনে হয়, তিনি আসলে ততটা ভালো মানুষ নন। তার নামে এলাকায় অনেক গোপন খবর শোনা যায়। পার্থর কথাগুলো শুনে আমার মনের সন্দেহগুলো যেন আগুনে ঘি পড়ার মতো জ্বলে উঠল। আমি তাকে আমার শ্বশুরবাড়ির কথা, মামার এই অতিরিক্ত নজরদারি আর ওই তালাবন্ধ ঘরের কথা সব খুলে বললাম। পার্থ আমাকে আশ্বাস দিল যে সে আমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করবে। পার্থর সাথে আমার প্রায় প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে কথা হতে থাকল।
সে আমাকে বোঝালো যে মামা হয়তো আমাকে কোনো বড় বিপদে ফেলার ছক কষছেন। এমনকি মামা যে আমাকে এত দামি দামি জিনিস কিনে দিচ্ছেন, এর পেছনেও নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। পার্থর কথাগুলো আমার কাছে তখন বেদবাক্য মনে হচ্ছিল। আমি ক্রমশ মামাকে ভয় পেতে শুরু করলাম। মামা যখনই আমার দিকে তাকিয়ে একটু হাসতেন, আমার মনে হতো এক ভয়ঙ্কর শিকারী তার শিকারের দিকে তাকিয়ে হাসছে। একদিন সন্ধ্যায় মামা অফিস থেকে ফিরে আমাকে ডেকে পাঠালেন। আমি ভয়ে ভয়ে তার ঘরে গেলাম। তিনি আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বললেন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমি খামটা খুলে দেখলাম, সেখানে একটা নতুন ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র, আর তাতে নমিনি হিসেবে মামার নাম দেওয়া। আমার মাথাটা ঘুরে গেল। মামা কেন আমার নামে অ্যাকাউন্ট খুলবেন? পার্থর কথাগুলো আমার কানে বাজতে লাগল। নিশ্চয়ই মামা আমাকে ব্ল্যাকমেইল করে বা অন্য কোনো উপায়ে আমার জীবনটা নিজের হাতের মুঠো রাখতে চাইছেন। আমি কোনোমতে খামটা নিয়ে নিজের ঘরে চলে এলাম। রাতে পার্থকে সব কথা জানালাম। পার্থ বলল, আর দেরি করা ঠিক হবে না মনীষা। তোমার মামা এবার তার আসল খেলা শুরু করেছেন। তোমাকে খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে পালাতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আগামী শুক্রবার রাতে, যখন মামা গভীর ঘুমে থাকবেন, তখন আমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাব। পার্থ সেখানে আমার জন্য একটা গাড়ি নিয়ে অপেক্ষা করবে। শুক্রবার আসতে আর মাত্র 3 দিন বাকি। এই 3টে দিন আমার কাছে 3 বছরের মতো মনে হতে লাগল। মামার প্রতিটা চলাফেরা আমি তীক্ষ্ণ নজরে রাখতে শুরু করলাম। আমি লক্ষ্য করলাম, মামা আজকাল রাতে একদমই ঘুমান না। তিনি সারা রাত ড্রয়িং রুমে বসে থাকেন, আর মাঝে মাঝেই ওই তালাবন্ধ ঘরের দিকে যান। আমি একবার চুপি চুপি তাকে অনুসরণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার পায়ের শব্দ শুনেই আমাকে লুকিয়ে পড়তে হয়েছিল। আমার মনের ভেতর একটা অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছিল। একদিকে পার্থর আশ্বাস, অন্যদিকে এই বাড়িতে কাটানো ভয়ঙ্কর মুহূর্তগুলো। আমি কি সত্যিই সঠিক সিদ্ধান্ত নিচ্ছি? পার্থকে আমি মাত্র কয়েকদিন হলো চিনি, তাকে কি পুরোপুরি বিশ্বাস করা যায়? কিন্তু আবার মামার এই সন্দেহজনক আচরণ আমাকে প্রতিনিয়ত ভয় দেখাচ্ছিল। আমার মনে হচ্ছিল, এই বাড়িতে থাকলে আমি নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাব। অবশেষে সেই কাঙ্ক্ষিত শুক্রবারের রাত এলো। আমি আমার দরকারি কিছু জিনিসপত্র একটা ছোট ব্যাগে গুছিয়ে নিলাম। ঘড়ির কাঁটা যখন রাত 2টোর ঘরে, আমি নিঃশব্দে বিছানা ছেড়ে উঠলাম। সারা বাড়ি নিস্তব্ধ, শুধু পুরনো দেওয়াল ঘড়িটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে। আমি খুব সাবধানে পা টিপে টিপে পেছনের দরজার দিকে এগোতে লাগলাম। আমার বুকটা তখন ধিপ ধিপ করে কাঁপছে। পেছনের দরজার কাছে পৌঁছাতেই আমার রক্ত জল হয়ে গেল। আমি দেখলাম, দরজার সামনে একটা চেয়ার টেনে বসে আছেন স্বয়ং মামা। অন্ধকারে তার মুখটা স্পষ্ট দেখা না গেলেও তার হাতের জ্বলন্ত সিগারেটটা জ্বলজ্বল করছিল। আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম। মামা শান্ত গলায় বললেন, এত রাতে কোথায় যাচ্ছিস মনীষা? তার গলাটা এত ঠান্ডা ছিল যে আমার মনে হলো যেন বরফ ছুঁয়ে দিল। আমি আমতা আমতা করে বললাম, এমনি একটু জল খেতে যাচ্ছিলাম। মামা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি আমার দিকে এক পা এগিয়ে এসে বললেন, জল খেতে তো রান্নাঘরে যাওয়ার কথা, পেছনের দরজায় কেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার হাত থেকে ব্যাগটা মাটিতে পড়ে গেল। মামা ব্যাগটার দিকে একবার তাকালেন, তারপর আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, আজ থেকে তুই এই বাড়ির বাইরে এক পাও রাখবি না। এটা আমার শেষ কথা। সেদিনের পর থেকে আমার জীবনটা আক্ষরিক অর্থেই একটা বন্দিদশায় পরিণত হল। মামা বাড়ির সমস্ত দরজা জানালায় বাড়তি তালা লাগিয়ে দিলেন। এমনকি তিনি অফিসে যাওয়াও বন্ধ করে দিলেন, সারাদিন বাড়িতেই বসে থাকতেন। আমি বুঝতে পারলাম, আমার পালানোর পরিকল্পনা তিনি কোনোভাবে জেনে গেছেন। কিন্তু কিভাবে? পার্থ কি তবে ধরা পড়ে গেছে? নাকি মামা আমাদের সমস্ত কথা আড়ি পেতে শুনেছেন? আমি প্রায় পাগলের মতো হয়ে গেলাম। পার্থর সাথে যোগাযোগ করার সব রাস্তাই বন্ধ। আমার মনে হতে লাগল, মামা আসলে একজন মানসিক রোগী, আর আমি তার হাতের পুতুল। তিনি আমাকে তার নিজের ইচ্ছেমতো চালাতে চান। তার অতিরিক্ত আদর, তার সেই উপহারগুলো, সবই ছিল আসলে আমাকে ফাঁদে ফেলার একটা চক্রান্ত। আমি দিনরাত শুধু কাঁদতে থাকলাম। একদিন দুপুরে মামা যখন একটু ঘুমোচ্ছিলেন, আমি সাহস করে তার ঘরে ঢুকলাম। আমি জানতাম এটা বোকামি, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমি তার টেবিলের ড্রয়ারগুলো খুঁজতে শুরু করলাম। হঠাৎ একটা ড্রয়ারে আমি কিছু ছবি পেলাম। ছবিগুলো দেখে আমি শিউরে উঠলাম। সেগুলো ছিল আমার শ্বশুরবাড়ির লোকেদের ছবি, আর তার সাথে আমার প্রাক্তন স্বামীর একটা ছবি, যার মুখে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া। এর মানে কি?
মামা কি আমার প্রাক্তন স্বামীর সাথে কোনো ষড়যন্ত্র করছেন, নাকি তিনি নিজেই তাকে খুন করার পরিকল্পনা করেছেন? আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। ঠিক তখনই পেছন থেকে মামার গলা শুনতে পেলাম, কি খুঁজছিস ওখানে? আমি চমকে ঘুরে দাঁড়ালাম। মামার চোখ দুটো রাগে জ্বলছে। তিনি আমার হাত থেকে ছবিগুলো ছিনিয়ে নিলেন এবং আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন। সেদিন রাতে মামা আমাকে তার ঘরে ডেকে পাঠালেন। তার টেবিলের উপর রাখা ছিল সেই ডায়েরিটা, যেটা আমি প্রথম দিন দেখেছিলাম। তিনি গম্ভীর গলায় বললেন, তুই অনেক কিছু জানার চেষ্টা করছিস মনীষা, কিন্তু মনে রাখিস, সব সত্য জানা তোর জন্য ভালো নাও হতে পারে। আমি সাহস জুটিয়ে বললাম, আপনি আমার সাথে এমন করছেন কেন মামা? আমাকে যেতে দিন। মামা একটা অদ্ভুত হাসি হাসলেন। তিনি বললেন, যেতে দেব? কোথায় যাবি তুই? ওই পার্থর কাছে। তুই কি জানিস পার্থ আসলে কে? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মামা বললেন, তোর সব প্রশ্নের উত্তর তুই পাবি, কিন্তু সঠিক সময়ে। তার আগে পর্যন্ত তোকে আমার সব কথা শুনে চলতে হবে, নয়তো এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে। তার এই হুমকিতে আমি পুরোপুরি ভেঙে পড়লাম। আমি বুঝতে পারলাম, আমি এমন এক চক্রব্যূহে আটকে পড়েছি, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। পরের দিন সকাল থেকেই মামার আচরণ আরও রহস্যময় হয়ে উঠল। তিনি আমাকে নির্দেশ দিলেন যে আজ সারাদিন আমি যেন আমার ঘর থেকে একদমই বের না হই। এমনকি তিনি আমার ঘরের জানালাগুলোও বাইরে থেকে বন্ধ করে দিলেন। আমি যেন একটা অন্ধকূপে আটকা পড়লাম। আমার মনের ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মামা হঠাৎ পার্থর কথা তুললেন কেন? পার্থ কি সত্যিই বিপদে পড়েছে? দুপুরের দিকে আমি হঠাৎ বাড়ির বাইরে একটা গাড়ির আওয়াজ শুনতে পেলাম। কেউ একজন আমাদের বাড়ির সামনে এসে থেমেছে। আমি দরজায় কান পেতে শোনার চেষ্টা করলাম। নিচ থেকে মামার গলা আর সাথে অন্য একজন অপরিচিত পুরুষের গলা ভেসে আসছিল। তারা খুব নিচু স্বরে কথা বলছিলেন, তাই আমি কথাগুলো স্পষ্ট বুঝতে পারছিলাম না। তবে তাদের গলার স্বরে একটা চাপা উত্তেজনা ছিল। আমি বুঝতে পারছিলাম না লোকটা কে হতে পারে। কি আমার প্রাক্তন স্বামী আমাকে খুঁজতে এখানে এসেছে, নাকি পুলিশ? আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। আমি ঘরের এ মাথা থেকে ও মাথা পায়চারি করতে লাগলাম। কিছুক্ষণ পর গাড়ির আওয়াজটা আবার দূরে মিলিয়ে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। বিকেলে মামা আমার ঘরে এলেন। তার হাতে একটা ট্রের উপর কিছু খাবার। তিনি খাবারটা টেবিলে রেখে বললেন, খেয়ে নে। আর শোনো, আজ রাতে বাড়িতে কিছু লোক আসবে। তুই কোনো অবস্থাতেই এই ঘর থেকে বের হবি না। দরজায় ভেতর থেকে সিটকিনি লাগিয়ে রাখবি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কারা আসবে মামা? তিনি শুধু বললেন, তোর জানার দরকার নেই, বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। রাত বাড়ার সাথে সাথে আমার ভয়ও বাড়তে লাগল। রাত প্রায় 10টার দিকে আমি নিচে পায়ের শব্দ শুনতে পেলাম। বেশ কয়েকজন লোক বাড়িতে ঢুকেছে। তারা কারা? তাদের উদ্দেশ্য কি? আমি দরজার ফুটো দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু বাইরের আলো নেভানো থাকায় কিছুই দেখতে পেলাম না। শুধু কিছু চাপা ফিসফিসানি আর ভারী বুট জুতোর শব্দ পাচ্ছিলাম। হঠাৎ আমি শুনতে পেলাম কেউ একজন সিঁড়ি দিয়ে উপরে উঠছে। পায়ের শব্দটা আমার ঘরের দিকেই আসছে। আমি ভয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে রইলাম। লোকটা আমার দরজার সামনে এসে দাঁড়াল। আমি আমার নিজের হৃদস্পন্দনের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। লোকটা দরজার হাতল ধরে মোচ দিল, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় খুলল না। বাইরে থেকে একটা অচেনা গলা ভেসে এলো, মনীষা, দরজা খোল। আমি তোমায় বাঁচাতে এসেছি। গলাটা শুনে আমি চমকে উঠলাম। এটা তো পার্থর গলা। পার্থ এখানে কিভাবে এলো? মামা তো বলেছিলেন সে বিপদে আছে। আমি কি দরজা খুলে দেব? কিন্তু মামার কড়া নিষেধ ছিল। আমি চরম দ্বিধায় পড়ে গেলাম। একদিকে আমার পালানোর সুযোগ, অন্যদিকে মামার ভয়ঙ্কর হুমকি। আমি কাঁপতে কাঁপতে দরজার কাছে গেলাম। পার্থ আবার বলল, তাড়াতাড়ি খোল মনীষা, তোমার মামা একটা স্মাগলার। সে আজ রাতে তোমাকে বিক্রি করে দেওয়ার প্ল্যান করেছে। পার্থর কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মামা আমাকে বিক্রি করে দেবে? আমার আর কোনো সন্দেহ রইল না। আমি দ্রুত হাতে দরজার সিটকিনিটা খুলে দিলাম। দরজা খুলতেই দেখলাম পার্থ দাঁড়িয়ে আছে, তার চোখমুখ ঘামে ভেজা, চোখে মুখে একটা বন্য অস্থিরতা। সে আমার হাত ধরে ফিসফিস করে বলল, একদম শব্দ করবে না। নিচের ঘরে বিমল বাবু আর তার গ্যাংয়ের লোকেরা টাকা গুনছে।
এই সুযোগ, আমাদের এক্ষুনি পালাতে হবে। আমি কিছু না ভেবেই পার্থর সাথে পা টিপে টিপে সিঁড়ির দিকে এগোতে লাগলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, যে কোনো মূল্যে এই নরক থেকে পালাতে হবে। নিচের তলায় ড্রয়িং রুমের দরজাটা সামান্য খোলা ছিল। সেখান থেকে আবছা আলো আসছিল। আমি উকি মেরে দেখলাম মামা সোফায় বসে আছেন, আর তার সামনে দুজন শক্তসমর্থ লোক দাঁড়িয়ে আছে। টেবিলে অনেকগুলো ফাইলপত্র ছড়ানো। পার্থ আমাকে ইশারা করল পেছনের দরজা দিয়ে বেরোনোর জন্য। আমরা নিঃশব্দে রান্নাঘর পেরিয়ে পেছনের দরজার কাছে পৌঁছালাম। কিন্তু দরজায় হাত দিতেই পার্থ হঠাৎ থেমে গেল। সে ঘুরে আমার দিকে তাকিয়ে একটা কুটিল হাসি হাসল। হাসিটা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। পার্থর সেই মিষ্টি, সহানুভূতিশীল মুখটা হঠাৎ করে কেমন যেন নিষ্ঠুর আর অচেনা লাগতে শুরু করল। আমি অস্ফুট স্বরে বললাম, কি হলো? চলো। পার্থ আমার হাতটা আরও শক্ত করে চেপে ধরে বলল, কোথায় যাব মনীষা? আসল খেলা তো সবে শুরু। আমি কিছু বোঝার আগেই পেছনের দরজাটা সশব্দে খুলে গেল। আর সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমার সেই অত্যাচারী প্রাক্তন স্বামীকে। তার মুখে সেই চেনা পৈশাচিক হাসি। আমার সারা শরীর ভয়ে জমে গেল। আমি পার্থর দিকে তাকালাম। সে তখন আমার প্রাক্তন স্বামীর দিকে তাকিয়ে বলছে, কাজ হয়ে গেছে বস, মাল একদম রেডি। আমার বুঝতে বাকি রইল না যে আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। পার্থ কোনো সমাজকর্মী ছিল না, সে ছিল আমার প্রাক্তন স্বামীরই ভাড়া করা লোক। আমাকে মামার বাড়ি থেকে বের করে আনার জন্য সে এতদিন ধরে এই ফাঁদ পেতেছিল। আমি বুঝতে পারলাম আমার মামা নন, বরং পার্থই ছিল আসল কালসাপ। আমি চিৎকার করে উঠতে গেলাম, কিন্তু পার্থ আমার মুখটা শক্ত করে চেপে ধরল। আমার প্রাক্তন স্বামী এগিয়ে এসে আমার চুলে মুঠি ধরে বলল, অনেক তো পালিয়েছিস, এবার কোথায় যাবি? তারা আমাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল। আমি বাঁচার জন্য আপ্রাণ ধস্তাধস্তি করতে লাগলাম, কিন্তু দুজনের গায়ের জোরের কাছে আমি ছিলাম একেবারেই অসহায়। আমার চোখে জল চলে এলো। আমি মনে মনে মামাকে ডাকতে লাগলাম। যে মামাকে আমি এতদিন ভুল বুঝেছি, আজ বুঝতে পারছিলাম তিনি আমাকে কতটা ভালোবাসেন, কতটা আগলে রাখতে চেয়েছিল। ঠিক সেই মুহূর্তে সারা বাড়ি কাঁপিয়ে একটা গুলির শব্দ হলো। আমার প্রাক্তন স্বামী আর পার্থ চমকে উঠে আমাকে ছেড়ে দিল। আমি মেঝেতে পড়ে গিয়ে দেখলাম সিডির মুখে দাঁড়িয়ে আছেন স্বয়ং মামা। তার হাতে একটা রিভলভার, আর তার চোখে মুখে এমন এক ভয়ঙ্কর রাগ, যা আমি আগে কখনো দেখিনি। মামার পেছনে সেই দুজন লোকও দাঁড়িয়ে আছে যাদের আমি ড্রয়িং রুমে দেখেছিলাম। মামা রিভলভারটা সোজা আমার প্রাক্তন স্বামীর দিকে তাক করে বললেন, আমার ভাগ্নির গায়ে হাত দেওয়ার সাহস তুই পেলি কোথা থেকে? তোকে আমি আগেই ওয়ার্নিং দিয়েছিলাম। আমার প্রাক্তন স্বামী থতমত খেয়ে গেল। পার্থ পালানোর চেষ্টা করতেই মামার পেছনের একজন লোক তাকে জাপটে ধরল। আমি অবাক হয়ে পুরো ঘটনাটা দেখছিলাম। আমার চোখের সামনে যেন একটা সিনেমার দৃশ্য পরিষ্কার হয়ে উঠছিল। মামা ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলেন। তিনি এক হাতে রিভলভারটা ধরে রেখে অন্য হাতে আমাকে মাটি থেকে তুলে ধরলেন। তার চোখে তখন আর সেই কাঠিন্য নেই, বরং সেখানে উপচে পড়ছে গভীর উদ্বেগ। তিনি জিজ্ঞেস করলেন, তোর কোথাও লাগেনি তো মনীষা? আমি শুধু মাথা নেড়ে না বললাম। আমার গলায় তখন কোনো কথা আটকে গেছে। আমি শুধু একদৃষ্টে মামার দিকে তাকিয়েছিলাম। আমার প্রাক্তন স্বামী তখন মরিয়া হয়ে চিৎকার করে উঠল, তুমি জানো না বিমল, তুমি কার সাথে লাগছ? আমি ওকে ছাড়ব না। মামা শান্ত গলায় উত্তর দিলেন, আর তুই জানিস না তুই কার বাড়িতে পা রেখেছিস? তুই ভেবেছিস তোর এই ছাচড়া গুন্ডা পার্থকে দিয়ে তুই মনীষাকে আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে যাবি? আমি তোর সব প্ল্যান আগে থেকেই জানতাম। মামা এবার আমাকে বুঝিয়ে বললেন, যেদিন তুই আমার বাড়িতে এসেছিস তার পরদিন থেকেই এই পার্থ বাড়িটার আশেপাশে ঘুরঘুর করত। আমার সন্দেহ হওয়ায় আমি খোঁজ নিই এবং জানতে পারি সে তোর স্বামীর লোক। তাই আমি তোকে বাড়ি থেকে বের হতে দিতাম না। তোকে আটকে রেখেছিলাম তোরই সুরক্ষার জন্য। মামার কথাগুলো শুনে আমার দুচোখ বেয়ে অঝরে জল পড়তে লাগল। আমি কত বড় ভুল বুঝেছিলাম তাকে। আমি মামাকে জিজ্ঞেস করলাম, কিন্তু মামা, ওই তালাবন্ধ ঘরটা? আর ওই ডায়েরি? আর আজ রাতের এই লোকেরা কারা? মামা একটু হেসে বললেন, ওরা হলো স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার। আর ওই তালাবন্ধ ঘরটা ছিল আমার কন্ট্রোল রুম, সেখান থেকে আমি তোর স্বামীর সমস্ত অবৈধ ব্যবসার তথ্য জোগাড় করতাম। ওই ডায়েরিতে লেখা ছিল ওর সমস্ত পাচারচক্রের কোড। মামা আমাকে আরও বললেন, আমি বুঝতে পেরেছিলাম যে পুলিশকে খবর দিলেই ও প্রমাণ লোপাট করে দেবে। তাই আমি পুলিশকে সাথে নিয়ে ওকে হাতে নাতে ধরার এই ফাঁদ পেতেছিলাম।
আমি জানতাম পার্থ আজ রাতে তোকে নিয়ে পালানোর চেষ্টা করবে, আর ঠিক তখনই তোর স্বামী এখানে আসবে তোকে রিসিভ করতে। তাই আমি সব দিক বন্ধ করে ওদের জন্য অপেক্ষা করছিলাম। পুলিশ অফিসাররা এবার আমার প্রাক্তন স্বামী আর পার্থকে হাতকড়া পরালেন। অফিসার ইনচার্জ মামার দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ বিমল বাবু, আপনার সাহসিকতা আর বুদ্ধির জন্যই আজ আমরা এই কুখ্যাত ক্রিমিনালকে ধরতে পারলাম। আপনার মতো নাগরিকরাই দেশের সম্পদ। আমি অবাক হয়ে শুনছিলাম। আমার সাদাসিধে মামা যে এত বড় একটা কাজ করতে পারেন তা আমার কল্পনারও অতীত ছিল। পুলিশ ওদের দুজনকে নিয়ে যাওয়ার পর বাড়িটা আবার আগের মতো শান্ত হয়ে গেল। কিন্তু এই শান্তিটা ছিল স্বস্তির। আমার বুকের উপর চেপে থাকা জগদ্দল পাথরটা যেন নেমে গেল। আমি বুঝতে পারলাম মামা আমার জন্য কত বড় ঝুঁকি নিয়েছিলেন। তিনি আমার সম্মান, আমার জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন। আর আমি কিনা তাকেই সন্দেহ করেছিলাম। আমি মামার পায়ের কাছে বসে হাউ হাউ করে কেঁদে ফেললাম। আমি বললাম, আমাকে ক্ষমা করে দাও মামা। আমি তোমার ভালোবাসাকে চিনতে পারিনি। আমি পার্থর কথায় বিশ্বাস করে তোমাকে কত ভুল বুঝেছি। মামা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার চোখও তখন ছলছল করছে। তিনি বললেন, পাগলি মেয়ে, তোর কোনো দোষ নেই। পরিস্থিতি এমন ছিল যে তুই ভুল বুঝতে বাধ্য হয়েছিলি। আমি তোকে সব খুলে বলতে পারিনি, কারণ তাতে তুই ভয় পেয়ে যেতিস আর ওদের প্ল্যান ভেস্তে যেত। পরদিন সকালে খবরের কাগজে বড় বড় করে আমার প্রাক্তন স্বামী আর তার গ্যাংয়ের গ্রেপ্তারের খবর ছাপা হলো। মামার সাহসিকতার কথাও সেখানে উল্লেখ ছিল। পাড়ার লোকেরা, যারা এতদিন মামাকে সন্দেহ করত, তারা সবাই এসে মামাকে অভিনন্দন জানিয়ে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, মানুষের বাইরের আবরণ দেখে তার ভেতরের সত্যিটা কখনোই বোঝা যায় না। মামা এবার আমার কাছে এসে দাঁড়ালেন। তিনি আমার হাতে একটা চাবি দিয়ে বললেন, ওই তালাবন্ধ ঘরের চাবি। এবার তুই চাইলে গিয়ে দেখতে পারিস সেখানে কি আছে। আমি চাবিটা নিয়ে মামার দিকে তাকালাম। আমার মনে তখন আর কোনো সন্দেহ বা ভয় নেই। আমি ধীর পায়ে দোতলার সেই ঘরের দিকে এগিয়ে গেলাম। তালা খুলে ভেতরে ঢুকতেই আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ঘরটা কোনো কন্ট্রোল রুম বা গোপন আস্তানা ছিল না। পুরো ঘরটা সুন্দর করে সাজানো। সেখানে একটা বড় পড়ার টেবিল, প্রচুর বই, আর একটা কম্পিউটার রাখা। দেওয়ালের একপাশে আমার ছোটবেলার অনেক ছবি বাঁধানো। আর টেবিলের উপর রাখা একটা খাম। আমি খামটা খুলে দেখলাম, সেখানে একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফর্ম আর কিছু কাগজপত্র। আমি অবাক হয়ে মামার দিকে তাকালাম। তিনি আমার পেছন পেছন ঘরে এসেছিলেন। তিনি বললেন, তোর পড়াশোনাটা মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল। আমি চেয়েছিলাম তুই আবার নতুন করে শুরু কর। এই ঘরটা তোর জন্য স্টাডি রুম হিসেবে সাজিয়েছিলাম। কিন্তু ওই ঝামেলাগুলোর জন্য তোকে কিছুই বলতে পারিনি। আমি চেয়েছিলাম তুই নিজের পায়ে দাঁড়াস, কারো মুখাপেক্ষী হয়ে যেন তোকে বাঁচতে না হয়। মামার কথা শুনে আমার বুকের ভেতরটা যেন হুহু করে উঠল। আমি যে মামাকে একজন সাইকোপ্যাথ, একজন স্বার্থপর মানুষ ভেবেছিলাম, তিনি আসলে আমার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছিলেন। তার অতিরিক্ত শাসন, তার কিনে দেওয়া উপহার, সবকিছুই ছিল আসলে একজন বাবার মতো তার মেয়ের প্রতি স্নেহ আর ভালোবাসা। আমি আমার নিজের বোকামির জন্য নিজেকেই ধিক্কার দিতে লাগলাম। আমি বুঝতে পারলাম, জীবন সবসময় যেমনটা দেখায় তেমনটা হয় না। আমরা অনেক সময় ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকে বড় বড় সিদ্ধান্তে পৌঁছে যাই, যা আমাদের জীবনে বিপর্যয় ডেকে আনে। যদি মামা সেদিন রাতে আমাকে না আটকাতেন, তাহলে আজ আমার পরিণতি কি হতো তা ভাবলেও আমার শরীর শিউরে ওঠে। মামা শুধু আমার জীবন বাঁচাননি, তিনি আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন। আমি মামাকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার মামা নও, তুমি আমার বাবা। আজ থেকে তুমি যা বলবে আমি তাই শুনব। আমি আবার পড়াশোনা করব, তোমার মুখ উজ্জ্বল করব। মামা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোর হাসি মুখটাই আমার সবচেয়ে বড় পুরস্কার মনীষা। তুই ভালো থাকলেই আমি খুশি। সেদিনের সেই সকালটা আমার জীবনে একটা নতুন ভোরের সূচনা করেছিল। আস্তে আস্তে আমাদের জীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করল। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। মামা প্রতিদিন আমাকে নিজে গিয়ে কলেজে ছেড়ে আসতেন। সেই পুরনো স্যাঁতসেঁতে বাড়িটা এখন আর আমার কাছে দমবন্ধ করা কারাগার মনে হয় না, বরং মনে হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। যেখানে ভালোবাসার কোনো খাদ নেই, যেখানে সম্পর্কের কোনো শর্ত নেই। আজ কয়েক বছর পার হয়ে গেছে। আমি এখন একজন সফল চাকরিজীবী নারী। নিজের পায়ে দাঁড়িয়েছি সম্মানের সাথে। আর এই সব কিছুর পেছনে রয়েছে শুধু একজন মানুষের অবদান, আমার মামা বিমল।
তিনি যদি সেদিন সেই কঠিন আবরণটা গায়ে না জড়াতেন, যদি আমাকে ভুল বুঝতে দিয়েও নিজের সিদ্ধান্তে অটল না থাকতেন, তাহলে আজ আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। এই পুরো ঘটনাটি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি দিয়েছে। আমরা প্রায়ই মানুষের বাইরের আচরণ দেখে তাদের বিচার করি। কেউ একটু কঠোর হলে বা আমাদের মনের মতো আচরণ না করলেই আমরা তাকে খারাপ বলে দাগিয়ে দিই। কিন্তু অনেক সময় সেই কঠোরতার পেছনে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা আর সুরক্ষার চাদর, যা আমরা বুঝতে পারি না। ঠিক যেমন আমি আমার মামাকে বুঝতে পারিনি। মাঝে মাঝে আমি ভাবি, আমরা কত সহজেই বাইরের চাকচিক্য আর মিষ্টি কথায় ভুলে যাই। পার্থর মতো মানুষেরা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে মিষ্টি কথায় আমাদের সর্বনাশ করতে চায়, আর আমরা তাদেরকেই বন্ধু ভেবে নিই। অন্যদিকে যারা সত্যিই আমাদের ভালো চায়, তারা হয়তো সব সময় মিষ্টি কথা বলতে পারে না, কিন্তু বিপদের সময় তারাই ঢাল হয়ে দাঁড়ায়। আমার এই গল্পটি শেয়ার করার একটাই উদ্দেশ্য, আপনারা কখনোই শুধু পরিস্থিতির উপর ভিত্তি করে কাছের মানুষদের ভুল বুঝবেন না। বিশেষ করে পরিবারের মানুষ, যারা হয়তো তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের প্রতিটি কাজের পেছনে থাকে আপনার মঙ্গল কামনা। কখনো কখনো অন্ধকারের গভীরে লুকিয়ে থাকা সত্যটা আলোর চেয়েও বেশি সুন্দর হয়, শুধু সেটা দেখার মতো চোখ আর ধৈর্য থাকতে হয়। আজ মামা অনেকটা বৃদ্ধ হয়ে গেছেন। তার সেই শক্তপোক্ত চেহারাটা আর নেই। কিন্তু আমার কাছে তিনি আজও সেই একই রকম বিশাল এক বটগাছ, যার ছায়ায় আমি সবচেয়ে নিরাপদ বোধ করি। এখন আমি তার দেখাশোনা করি, ঠিক যেভাবে তিনি আমার সবচেয়ে খারাপ সময়ে আমাকে আগলে রেখেছিলেন। আমাদের সম্পর্কটা এখন আর শুধু মামা ভাগ্নির নেই, এটা একটা আত্মিক বন্ধন, যা কোনোদিন ভাঙার নয়। আমি জানি আপনারা অনেকেই হয়তো প্রথম দিকে গল্পটা শুনে অন্যরকম কিছু ভেবেছিলেন। মানুষের মন খুব সহজেই নেতিবাচক চিন্তার দিকে ধাবিত হয়। কিন্তু সত্যিটা হলো, পবিত্রতা আর ভালোবাসা এখনও এই পৃথিবীতে টিকে আছে। শুধু সেটাকে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে চিনতে হয়। আমার মামা আমাকে সেই পবিত্র ভালোবাসার অর্থ শিখিয়েছেন কিভাবে নিঃস্বার্থভাবে কাউকে রক্ষা করতে হয়। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, নিজের পরিবারের মানুষদের বিশ্বাস করুন। তাদের কঠোরতার পেছনের কারণটা বোঝার চেষ্টা করুন। হয়তো তারা আপনারই ভালোর জন্য এমন কিছু করছে যা আপনি এখন বুঝতে পারছেন না। কিন্তু একদিন ঠিকই বুঝবেন, যেমনটা আমি বুঝেছিলাম। আর হ্যাঁ, অপরিচিত কারো মিষ্টি কথায় কখনো নিজের পরিবারকে সন্দেহ করবেন না। সবশেষে এটাই বলবো, জীবন অনেক সুন্দর, যদি আপনি সেটাকে সুন্দর করে দেখতে পারেন। অতীতকে ভুলে ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো জীবনের সার্থকতা। আমার গল্পটি যদি আপনাদের জীবনে সামান্যতম ইতিবাচক প্রভাব ফেলে, তাহলেই আমি আমার এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব। ভালো থাকবেন সবাই, আর নিজের কাছের মানুষদের আগলে রাখবেন। বন্ধুরা, ভিডিওটি ভাল লাগলে একটি লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।